কেউ কেউ দেশের অর্থনৈতিক অবস্থা যে কতখানি খারাপ এটা কল্পনাও করতে পারছেন না। শ্রীলঙ্কার ইকোনমি ছোট ছিল, বাংলাদেশের ইকোনমি শ্রীলঙ্কার চাইতে অনেক বড়। জনসংখ্যা বহুগুণ, এত মানুষের ন্যূনতম দৈনিক চাহিদার যোগান দিতেও লাগে বিপুল অর্থ এবং সম্পদ। আমার ইউটিউবের কমেন্ট বক্সে, ফেসবুকের কমেন্ট বক্সে এমন অদ্ভুত সব কমেন্ট করে কিছু লোকজন যে অবাকই হতে হয়। যেমন কেউ কেউ বলেছে এক্সপোর্ট বাড়াবে বাংলাদেশ, যেন এক্সপোর্ট চাইলেই বাড়ানো যায়। তাই আমার মনে হয়েছে যে বাংলাদেশের অবস্থা ঠিক কতখানি খারাপ সেটা কেউ কেউ হয়তো এখনো পরিমাপ করতে পারছেন না। আমি এটাকে গত ভিডিওতে অনেকখানি ব্যাখ্যা করেছি, এখানে বিস্তারিত ব্যাখ্যা করব। আসেন আমরা দেখি পরিস্থিতি কতটা খারাপ। একটা দেশে দুই ধরনের টাকা লাগে, কারেন্সি। বাংলাদেশ চালাতে হলে শুধু টাকাই লাগবে না, লাগবে বিদেশি টাকা, আমরা যেটাকে বলি ফরেন কারেন্সি। কারণ আমরা তো সব বানাতে পারি না, আমাদের অনেক কিছু কিনতে হয় বিদেশ থেকে। যেমন ধরেন সার কিনতে হয়, বীজ কিনতে হয়, তেল কিনতে হয়, ডিজেল কিনতে হয়, সয়াবিন তেলও কিনতে হয়, চিনি কিনতে হয়, ওষুধের কাঁচামাল কিনতে হয়। এগুলো তো কেউ বাংলাদেশি টাকা দিয়ে আমি কিনতে চাইলে কেউ আমার কাছে বেচবে না, যদি না আমরা বিদেশি কারেন্সিতে শোধ না দিয়ে এটা কিনি। বিদেশি কারেন্সি মানে আমেরিকান ডলার, ইউরোপীয় ইউরো, চাইনিজ ইউয়ান ইত্যাদি, যেগুলো আন্তর্জাতিক বাজারে স্বীকৃত। তাই আমাদের বিদেশি টাকার একটা রিজার্ভ লাগেই। এই বিদেশি টাকা তো আমরা ছাপতে পারি না। তাহলে আমরা আয় করি কিভাবে? আমরা আয় করি তিনভাবে। এক, আমরা যখন রপ্তানি করি তখন আমরা বিদেশি টাকা আয় করি। দুই নাম্বার হচ্ছে যখন আমরা বিদেশি ঋণ বা অনুদান পাই তখন আমরা বিদেশি টাকা আয় করি। আর তিন নম্বর হচ্ছে যখন প্রবাসী ভাইয়েরা বৈধ পথে টাকা পাঠান ব্যাংকিং চ্যানেল ইউজ করে, তখন আমরা ফরেন কারেন্সি বা বিদেশি টাকা আয় করি। এমন প্রশ্ন হচ্ছে কতটা বিদেশি টাকা আমার লাগবেই, অবশ্যই থাকতে হবে। রিজার্ভ কতটুকু লাগবেই, মিনিমাম, কমপক্ষে সেটার একটা হিসাব আছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যদি 3 মাসের আমদানি ব্যয় যত হয় সেটার দাম শোধ করার মতো টাকা থাকে তাহলে সেটা সাফিসিয়েন্ট। এখন আমরা দেখি যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের কত লাগবে, রিজার্ভ কত থাকতে হবে। আমাদের $7 বিলিয়ন আমদানি করতে হয়, তাহলে সেই হিসাবে 3 7 $21 বিলিয়ন লাগবেই রিজার্ভে। হাসিনা ঠিক করেছে যে সে আমদানি কমিয়ে আনবে যেন রিজার্ভের টান না পড়ে। কিন্তু ইম্পোর্ট আর এক্সপোর্ট তো একে অন্যের রক্তের ভাই, একটা কমলে আর একটাও কমে, একটা বাড়লে আর একটাও বাড়ে। এইটা যে কোনো দেশের মতো। আপনি বাংলাদেশের আমদানি রপ্তানি গ্রাফ দেখেন, গত 10 বছরের আমদানি আর রপ্তানি সমানভাবে বেড়েছে। কেউ কেউ বলছে বিলাসদ্রব্য আমদানি কমিয়ে দেবে বাংলাদেশ। তো বিলাসদ্রব্য আমদানি করে কতটুকু? মোট আমদানির 2%-এর মতো বা তারও কম। এই যে দেখেন, এইগুলো হচ্ছে বিলাসদ্রব্য। দেখেন মোট আমদানির এটা নগণ্য অংশ। এই 2% কমালে কত কমবে? 7 বিলিয়নের 2% কত? $0.14 বিলিয়ন। এই দেখেন এই নিউজটা, এখানে বলছে হাসিনা আমদানি কত কমাতে পেরেছে। পত্রিকায় দেখেন কি বলছে। পত্রিকায় বলছে 7 থেকে $7.5 বিলিয়ন আমদানি দায় পরিশোধ করতে হচ্ছিল মে মাসে, তা 6.74 বিলিয়নে নেমে আসে। অঙ্কটা হিসাব করেন, দেখেন 2%, 0.14, ওই 2%ই কমাতে পারবে, মেলে হিসাব। তাও ধরলাম, ধরেন আমদানি আরও কমায় হাসিনা মাসে $6 বিলিয়ন বেশি খরচই করবে না, তাও তো তার $18 বিলিয়ন লাগবে। 318 এ টাকাটা কি আছে বাংলাদেশের? আমরা এটা একটু পরেই দেখব। আর একটা রাস্তা আছে ফরেন কারেন্সি আর্ন করা, সেটা হচ্ছে এক্সপোর্ট বাড়ানো। কিন্তু বাংলাদেশ কি এক্সপোর্ট বাড়াতে পারবে? বাংলাদেশের এক্সপোর্টের 83% হচ্ছে গার্মেন্টস। আপনার গার্মেন্টসের অর্ডার চাইলেই আপনি বাড়াতে পারবেন? ইম্পোর্ট কমালে কি এক্সপোর্ট বাড়ে? আপনি কি এক্সপোর্ট করবেন, কোথায় করবেন? আপনার মূল এক্সপোর্ট মার্কেট পশ্চিমে। পশ্চিমে এখন মন্দা, আপনার গার্মেন্টসের অর্ডারই কমে গেছে, আর আপনি ভাবতেছেন এক্সপোর্ট বাড়বে? আজীব বাত, আপনার তো এক্সপোর্ট করার প্রোডাক্টই নাই। আর থাকলো রেমিটেন্স, রেমিটেন্স কি বাড়বে? হাসিনা কয়েকদিন আগে প্রবাসীদের কাছে কান্নাকাটি করছে তারা যেন হুন্ডি করে টাকা না পাঠায়, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠায়। তো প্রবাসীরা কেন হুন্ডিতে টাকা পাঠায়? এই উত্তর হাসিনা নিজেই দিছে। সে বলছে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে বেশি টাকা লাগে। তো ন্যাচারালি প্রবাসীরা তো অনেক কষ্ট করে ইনকাম করে, সে 2 টাকা যেখানে বেশি পাবে সেইভাবেই সে টাকা পাঠাবে। হাসিনা আরও বলছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে এজেন্টের পকেটে টাকা যায়। আমি হুন্ডির পক্ষে ওকালতি করতেছি না, কিন্তু এটা আপনি কি বললেন হাসিনা?
প্রবাসীর পরিবার তো টাকা পায়, যেভাবেই সে পাঠাক, না পেলে তো সে আর এই চ্যানেল ইউজ করতো না। একজন প্রবাসীর টাকা মেরে দিলে কোনো প্রবাসী এই চ্যানেল ইউজ করবে না। তা হাসিনা এখন এই কথা বলছে কেন? বলছে কারণ প্রবাসী রেমিটেন্স কমে গেছে। হাসিনা জানে প্রবাসীরা যদি ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠায় তাহলে সে শেষ। রেমিটেন্স তো কমারই কথা, কিন্তু হাসিনা সেই প্রবাসীদের টাকায় যে রোয়াব দেখান, আপনার এয়ারপোর্টের লোক, দূতাবাসের লোকের বেতন হয় সেই প্রবাসীদের টাকায়। এই ফৈন্নির পুত চাকরেরা তার মালিক প্রবাসীদের সাথে কি অমানুষের মতো ব্যবহার করে এটা আমরা সবাই জানি। প্রত্যেক প্রবাসী কান্নাকাটি করে। আমি অসংখ্য মেসেজ পাই যে আমাদের জন্য কিছু একটা বলেন। এই করোনার সময় দুম করে প্লেনের ভাড়া বাড়ায় দিল মিডল ইস্টে। যাই হোক, এই প্রসঙ্গে আমি আবার পরে কথা বলবো আলাদা করে, কিন্তু আজকের জন্য বটম লাইন হচ্ছে রেমিটেন্স বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে কম আসতেছে, তাই হাসিনা বিচলিত। কারণ সে জানে প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে না আসলে তার ক্ষমতা টিকায় রাখতে পারবে না। আপনার মনে আছে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাংলাদেশের বৈদেশিক মুদ্রার তহবিলের অবস্থা। হাসিনার নিজের কনসালটেন্ট যেটা দেখাইছে আমি তারটাই নিছি, কারণ হাসিনার কনসালটেন্ট তো হাসিনারা বাঁচানোর চেষ্টা করবে, সে তো বাড়ায় বাড়ায় দেখাবে সবকিছু, তাই না? তারপরেও আমরা ওইটা নিছি। হাসিনার কনসালটেন্ট সে দেখাইছে এই বছরে যা হাসিনা লোন পাবে, রেমিটেন্স পাবে, এক্সপোর্টের যা আয় হবে সব জোড়া দিলেও $13 বিলিয়ন কমে যাবে রিজার্ভ থেকে এই বছর। বাংলাদেশে এই মুহূর্তে রিজার্ভ আছে $31 বিলিয়ন। $13 বিলিয়ন বাদ দিলে থাকে $18 বিলিয়ন। এই বছরে লোন শোধ করতে হবে $2.78 বিলিয়ন। তার মানে বছর শেষে হাতে থাকবে $15 বিলিয়ন। তার মানে তার যদি মাসে কমায় টমায় $6 বিলিয়ন আমদানি করতে হয়, সেই আমদানি করার 3 মাসের টাকা নাই। এখানেই আসল সমস্যা। এই সংকট শুরু হবে এই অর্থ বছরের শেষে। তো আপনি লোন নিয়ে এই ঘাটতি পূরণ করতে পারবেন? আপনি এই ঘাটতি প্রায় $13 বিলিয়ন আপনি কই পাবেন? কে দিবে আপনাকে? আপনি লোন নেবেন, আমরা কোনো ধারণাই নেই যে আপনি এক বছরে $13 বিলিয়ন কারো কাছে থেকে পাবেন না। এই যে IMF এর কাছে $4.5 বিলিয়ন জন্য গেছে, এটা 3 কিস্তিতে দেবে 3 বছরে, মানে প্রত্যেক বছরে $1.5 বিলিয়ন। চীনের কাছে আমরা এত লোন নিছি এত বছর ধরে, মোট কত লোন নিছি জানেন? $7.5 বিলিয়নের কম। তাহলে আপনি $13 বিলিয়ন চাইলেই পাবেন? আর মানুষ টাকা নিয়ে বসে আছে, টাকা খোলাম কুচি, গাছ ধরে জাকা দিলে পরে। শুধু তাই না, তার পরের বছরও আরো $13 বিলিয়ন লাগবে, কারণ $13 বিলিয়ন খাইয়ে ফেলবে। সব শোনেন প্রবাসী ভাইয়েরা, আপনারা যে টাকা পাঠাইতেছেন ওই টাকা এইভাবে খাইয়ে ফেলে। এই $13 বিলিয়ন করে টাকা আপনি বছরে লোন হিসাবে পাবেন না, আপনি লিখে রাখেন। এই বেসিক হিসাবটা যদি আওয়ামী লীগাররা না জানেন, করতে যদি না পারেন, আপনার কাছে যদি ডেটা না থাকে, তাহলে তো আমার কিছু বলার নেই। শোনেন, ফ্যাসিবাদ জার্মানিকে ধ্বংস করে দিয়ে গেছে, 2 টুকরা করে দিয়ে গেছে। সেই ক্ষতি পুরা কাটাইতে এখনো পারেনি জার্মানি। সারা দুনিয়ার কাছে জার্মানির যুদ্ধ ঋণ আছে এখনো। জার্মানির সাধারণ মানুষের তো কোনো দোষ ছিল না, কিন্তু হিটলারের পাপের কাফফারা তো সাধারণ মানুষই দিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ হাসিনার ফ্যাসিবাদের পাপের কাফফারা দেবে, অনেক দিন ধরে দেবে। হাসিনার তার দলবলের কোনো অসুবিধা হবে না, তারা যা কামাইছে মাশাআল্লাহ 14 পুরুষ ধরে বসে খাইতে পারবে। ফরিদপুরের ছাত্রলীগের নেতা যদি 1000 কোটি টাকা মারতে পারে, তাহলে এরা এক একজন কত হাজার কোটি টাকা মারছে হিসাব করেন। সব আপনার টাকা, কিন্তু হাসিনার ফ্যাসিবাদও বাংলাদেশকে ধ্বংস করেই বিদায় নেবে। পাকিস্তান যখন বিদায় নিয়েছিল, দেশটা ধ্বংস করেই বিদায় নিয়েছিল। 16 ডিসেম্বর সকালে কোটি কোটি টাকা ব্যাংকনোট পুড়ায় দিয়ে গেছে পাকিস্তানি বাহিনীরা। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে লুলা করে সব সম্পদ লুটে নিয়ে হাসিনার ফ্যাসিবাদ বিদায় নেবে। কারণ সব ফ্যাসিবাদের পতন হয় দেশটাকে ধ্বংস করেই, ইতিহাস সাক্ষী।